সামনে অর্ধেক জিনিস দেখা যাচ্ছে না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা ঘোরাঘুরি, কিন্তু মারাত্মক বৃষ্টি, মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস যাকে বলে, সে তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমার গাড়িটা নিয়ে বার করতে হয়েছে, কেননা আজকে দু চাকায় করে যাওয়াটা কোনোভাবেই পসিবল না। তো আজকে আমরা যাচ্ছি ইটাচুনা রাজবাড়ি, বৃষ্টির মধ্যে ইটাচুনা রাজবাড়ি, যেটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আমাদের সাথে আপনাদেরও। চলুন স্টার্ট করি। উল্টো দিকে ইয়েটা দেখিয়ে দাও, সামনেই জোড়াঘাট, গঙ্গা ভয়াল রূপ, গঙ্গা পুরো ভরে আছে। তো তার মধ্যেই স্টার্ট করা যাক আমাদের জার্নি। झिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज एक मौसम में लगी कैसी ये अगन झिम गिरे सावन। অ্যাকচুয়ালি সৌপর্ণ আজকে ছিল হাওড়াতে, তো আমাদের ভিডিও বা ঘোরার নেশাটা এতটাই হয়ে গেছে, তো ও আজকে হাওড়া থেকে এখানে শুধু চলে এসছে। আজকে আমরা শুধু ঘুরতে যাব বলে বা নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করব বলে। তো আমরা এখন দিল্লি রোডে, যেটা ওল্ড দিল্লি রোড বলে আপনারা চেনেন, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে, যেখানে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে একদিকে চলে যায়, একদিকে দিল্লি রোডে ঢোকে। এই রাস্তা ধরে সোজা চলে আসুন আদিসপ্তগ্রাম, স্ট্রেট রাস্তা, খুব ভালো রাস্তা। এখন টোল ট্যাক্সও এখনো স্টার্ট হয়নি। আদিসপ্তগ্রাম জাস্ট পেরিয়েই তারপরে আমরা এখন মগরার দিকে যাচ্ছি। হ্যাঁ, এখানে থেকে দেখা যাচ্ছে যে পান্ডুয়ার 16 কিলোমিটার, মগরা থেকে পান্ডুয়ার 16 কিলোমিটার। এরকম বৃষ্টিতে এক্সপিরিয়েন্সটা হলো, এইরকম বৃষ্টিতে এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই, মানে চারিদিকে সাদা বৃষ্টি, বৃষ্টির একটা কিছু দেখা যাচ্ছে না, বাম্পার দেখা যাচ্ছে না। তবে এই বৃষ্টির ওয়েদারে একটা প্রকৃতির একটা আলাদাই একটা চেহারা চোখে পড়ে। আপনারা যদি দিল্লি রোড দিয়ে আসেন, ডিরেক্ট যান, তাহলে খন্নান মোড় থেকে বাঁদিকে ঘুরলেই ইটাচুনা রাজবাড়ি। তার জায়গায় আপনারা যদি একটু গ্রামের রাস্তা ধরে যেতে চান, একটু সিনিক রাস্তা ধরে যেতে চান, তাহলে কিন্তু মগরা ব্রিজটা পেরিয়ে বাঁদিকে ঢুকে যাবেন, যেটা হচ্ছে মহানাদ রোড। সেই মহানাদ রোড থেকে সোজা আসলে একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তা খুব ভালো। এই রাস্তাটায় পড়বেন আপনারা, যেটা হচ্ছে সুলতানগাছা ক্রস করেই ডান দিকে ঘুরবেন, তাহলে এই পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা যেতে পারবেন, যেটা খুব সিনিক। আর যে রাস্তাটা সোজা আপনাকে পৌঁছে দেবে ইটাচুনা রাজবাড়ি। চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে কালো পিচের রাস্তা, অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। ইটস এ ড্রিম অফ এ ড্রাইভ। সত্যি, এ যে দেশ হে তেরা, স্বদেশ হে তেরা। আপনার নিজের দেশকে আগে দেখুন, তারপর বিদেশ যাওয়ার অপরচুনিটি তো আসবে, সেই প্রলোভন আসবে, কিন্তু আপনার নিজের দেশকে আগে দেখুন, আপনার নিজের চারপাশকে আগে ঘুরে দেখুন, তাহলে তার থেকে মনে হয় ভালো আমাদের দেশের মতো প্রকৃতি, আমাদের দেশের মতো নেচার অন্য কোথাও হয়তো খুঁজে পাবেন না আপনি। না, সপ্তর্ষি, এখানে একটা কথা বলি যে আমাদের দেশের মধ্যেও মনে হয় পশ্চিমবঙ্গের একটা গ্রাম বাংলার যে রূপ, সেই জীবনানন্দ দাশের রূপসী বাংলা কবিতাটা কি মনে আছে? হ্যাঁ, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, এবং উনি বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না। মানে এই দেখার পর সত্যি বাইরে যাবার খুব একটা দরকার, তার তো আলাদা একটা
সৌন্দর্য আছেই, কিন্তু আমাদের দেশের মধ্যে এমন এমন জায়গা আছে, এই যে কান্ট্রি সাইড জায়গাগুলো, সেগুলো কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাঙালির একবার করে ঘুরে দেখা উচিত। চোখের শান্তি, মনেরও শান্তি। সপ্তর্ষি মনে আছে আমি আর তুই যখন এসেছিলাম এখানে সেই ভেড়ার পাল হঠাৎ ঘুরতে ঘুরতে পেলাম, মানে এই জায়গাটাই আমার এত সুন্দর লেগেছিল। আর সহজ পাঠের গল্প বলে একটা সিনেমা দেখেছিলাম, তো এই জায়গাটাকে আমার এসে একদম এখনো দেখ রাস্তা দিয়ে হাঁস বেরোচ্ছে। তো এই যে দুদিকে তালের সারি, মাঝখান দিয়ে রাস্তা, তার মধ্যে দিয়ে একটা ড্রাইভ, এটা অনেকের কাছে স্বপ্ন থাকে, একেবারে স্বপ্ন সফল করতে চলে আসতেই পারেন। একেবারে। আর আমরা যারা কাজের সুবাদে হোক বা থাকার জন্য যারা শহরাঞ্চলে থাকি বা মফস্বলে থাকি, তাদের কাছে এই কলকাতার মতো শহরের একটা কংক্রিটের জঙ্গল প্লাস শহরের একটা গতি, সেই গতিতে আমাদের চিন্তাভাবনা সমস্ত কিছু একটা হারিয়ে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা গ্রামের মধ্যে দিয়ে, এরকম একটা সবুজের মধ্যে দিয়ে যদি কোনো একটা বিকেল বা কোনো একটা সময় যদি আপনারা চলে আসেন, তো আবার আপনারা সেই পুরনো ছেলেবেলা বা পুরনো শৈশবকে আবার ফিরে পাবেন। তো সেটা আপনাদেরকে আশাহত করবে না। তো আমরা এসে গেছি ইটাচুনা রাজবাড়ি, এই বাঁদিকে এটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ির এন্ট্রান্স, এখান থেকেই। আজকে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু থেমে থাকিনি, আমাদের ঘোরাঘুরি চলছে। আজকে আমরা এসে গেছি ইটাচুনা রাজবাড়িতে। এটা যদিও আমাদের অফিসিয়াল একটা কাজ ছিল, সেই কারণে আমরা এখানে এসেছিলাম। তো তার থেকে আমরা ভাবলাম যে ইটাচুনা রাজবাড়িতে একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদের। তো ইটাচুনা রাজবাড়িতে বুকিং ছাড়া কিন্তু ভিডিও করতে ওরা অ্যালাউ করে না, তো তাই জন্য আমরা বেশি ডিটেলসে আপনাদের হয়তো দেখাতে পারছি না, বাট সমস্তটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বাকিটা যতটা পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার সাথে বলে রাখি যে এই সময় কিন্তু একদম মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না। আমাদের কাছে প্রত্যেকের কাছে মাস্ক আছে, জাস্ট ভিডিও করার জন্য আমি মাস্কটা খুলছি। আর তার সাথে ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই নেবেন, যেটা কিন্তু খুব মাস্ট। ভ্যাকসিন ছাড়া কিন্তু একদম চলবে না আমাদের। তো এরপরে আপনারা যেখানে ঘুরতে যাবেন, যেখানে ট্যুর করবেন, ভ্যাকসিন ডবল ডোজ কিন্তু ম্যান্ডেটরি। সপ্তর্ষি তো যা বলার বলে দিল আপনাদের, কিন্তু এর মাঝখানে আমিও জানিয়ে রাখি ইটাচুনা রাজবাড়িতে অফিসিয়ালি ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কিন্তু কোনো রুম বুকিং হচ্ছে না। সুতরাং এই ভিডিওটা দেখে যারা ইটাচুনা রাজবাড়িতে আসার কথা চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই ভ্যাকসিনেশন সার্টিফিকেট ক্যারি করবেন। চলুন এই ইটাচুনা রাজবাড়ি ঘুরতে ঘুরতে স্থানীয় উজ্জ্বলদার কাছ থেকে এই ইটাচুনা রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। ইটাচুনা রাজবাড়ি সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে যে বললে যেটুকু দাঁড়ায় সেটা হচ্ছে যে এটার ঐতিহাসিক গুরুত্ব এই জায়গা থেকে যে আমরা জানি যে বাংলার সেই সময়কার নবাব আলীবর্দী খাঁ, যেটা মূলত হচ্ছে যে 1740 থেকে 1760-65 এই সময়ের মধ্যে মোটামুটি ইতিহাস বই ঘাঁটলে পাওয়া যায়। এবং সেই সময়ে এটা আমরা জানি এখনও পর্যন্ত একটা প্রবাদ প্রচলন আছে যে বর্গী সম্পর্কিত যে বিষয়টা, সেই সময়ে বাংলার বুকে যে বর্গী হানা হতো, বিশেষত মহারাষ্ট্র থেকে যে বর্গীরা বাংলার বুকে হানা দিত এবং এখানকার ধনসম্পদ লুট করে তারা হচ্ছে নিয়ে যেত, তার সঙ্গে হচ্ছে যে এই রাজবাড়ির একটা হচ্ছে যে ওতপ্রোত জড়িত হচ্ছে যে আছে। এবং পরবর্তীকালে এখানে হচ্ছে যখন বর্গীরা এখানে মানে মূলত হচ্ছে প্রায় 10 বার হচ্ছে যে এখানে হানা দিয়েছে এবং এই মানে বাংলার প্রদেশে তৎকালীন সময়ে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে যে প্রদেশ, সেই প্রদেশে তারা হচ্ছে যে হানা দিত এবং বছরে একবার করে তারা হচ্ছে যে আসতই এবং এই ঘটনাটা তারা ঘটাতো। ফলে এই নিয়ে প্রচুর হচ্ছে যে কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি হচ্ছে যে আছে
এবং দীর্ঘায়িত আমি করতে চাই না, সংক্ষিপ্তভাবে বললে যেটা দাঁড়ায়, পরবর্তীকালে যেহেতু বাংলা হচ্ছে যে খুব সুজলা সুফলা শস্য শ্যামলা এরকম ছিল, যার কারণে ওই বর্গীদের কাছে বাংলাটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হিসাবে তারা দেখেছিল। এবং পরবর্তীকালে এই বর্গীরা এখান থেকে যখন হচ্ছে যে লুটপাট করে চলে যায়, তাদের কতিপয় একটা অংশ যেহেতু হচ্ছে যে এই আমাদের পান্ডুয়া ব্লকের মধ্যে ইটাচোনা নামক এই জায়গাটা, এখানে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানে চারিদিকে তখন হচ্ছে যে জমি সম্পত্তি হচ্ছে যে আছে, এবং হচ্ছে যে শস্য এখানকার হচ্ছে যে উন্নত জমি শস্য হচ্ছে যে ফলন হতো, যার কারণে তাদের একটা অংশ তারা হচ্ছে যে এই ইটাচোনা জায়গাতে তারা থেকে যায়। এবং থেকে যায় পরবর্তীকালে তারা এখানে হচ্ছে যে নবাবদের কাছ থেকে এই সমস্ত জমি সম্পত্তি তারা হচ্ছে নিয়ে জমিদারিত্ব এখানে হচ্ছে যে শুরু করে। এইটাই হচ্ছে যে মূলত এর ইতিহাস। এবং এখানকার যে বিষয়টা সেটা হচ্ছে যে মূল এখানকার বিল্ডিং 1766 সালে এই বিল্ডিংয়ের হচ্ছে যে গোড়াপত্তন হয়। তার আগে যেটা ছিল সেটা হচ্ছে যে ছোটো আকারে ছিল, এবং সেইটা হচ্ছে যে 1766 পর থেকে পরবর্তীকালে তাদের হচ্ছে যে উত্তরাধিকার যারা আছে তারা এখানে হচ্ছে যে এই বিল্ডিংয়ের সংস্কার করেছে, বিভিন্নভাবে তারা হচ্ছে যে সংস্কার করেছে। এবং এখন এই বিল্ডিংয়ের যা পজিশন সেটা হচ্ছে যে বর্তমান যিনি মালিক তিনি এটা হচ্ছে দেখভাল করছেন, এবং তিনি এটা হচ্ছে যে বিজনেস পারপাসে ব্যবহৃত হচ্ছেন। কিন্তু এর মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে বর্গী সংক্রান্ত বিষয়, এবং যার কারণে এই জায়গাটার নামটাও হচ্ছে যে বর্গীডাঙ্গা। আচ্ছা, মানে এই জায়গার হ্যাঁ নাম চেঞ্জ হয়েছে। নামটা হচ্ছে যে বর্গীডাঙ্গা। ইটাচোনা অনেকে বলে, কিন্তু ইটাচোনা হলেও এখানকার নাম হচ্ছে বর্গীডাঙ্গা, মানে নামটা শুনলেই বোঝা যায় যে এর ইতিহাসটা হচ্ছে যে কোন জায়গাটা। ফলে এইটা হচ্ছে যে মোটামুটি এর একটা ইতিহাস, এবং এর দীর্ঘ একটা হচ্ছে যে বংশ বিষয় আছে। এবং এদের আদতে এরা হচ্ছে কুন্দন বা কুন্দ্র, এরা হচ্ছে যে মহারাষ্ট্রের হচ্ছে যে অধিবাসী, কিন্তু পরবর্তীকালে এরা বাংলার সঙ্গে মিশে গিয়ে এরা হচ্ছে যে এদের টাইটেল হচ্ছে যে কুন্ডুতে রূপান্তরিত করেছে। তো ঘুরতে ঘুরতে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি। যারা ইটাচোনা রাজবাড়ির মেন বিল্ডিংয়ে থাকতে চান না, যেগুলো হয়তো একটু কস্টলি রুমগুলো, তাদের জন্য এই অপশানটা আছে। এগুলো মাড হাউস, দুটো মাড হাউস আছে, রেটটা এখানে রিলেটিভলি অনেকটা কম। এরকম মাড হাউস এখানে 4টে আছে, দুটো আগে ছিল, দুটো আবার পরে নতুন তৈরি হয়েছে। প্রত্যেকটার একটা একটা নাম আছে। এটা যেমন নাম কনকলতা, এরকম প্রত্যেকটারই একটা করে নাম আছে। আপনারা যখন যদি বুকিং করতে চান এগুলোর, আপনারা যখন ফোন করবেন বা ওদের ওয়েবসাইটে চেক করবেন, প্রত্যেকটা এখানে দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের যে কটা পুরনো রাজবাড়ি আছে, যেগুলোর মধ্যে এখনও আপনি বুকিং করে থাকতে পারেন, সেই রাজকীয় ফিলটা নিতে পারেন, তার মধ্যে ইটাচোনা রাজবাড়ি হচ্ছে অন্যতম। আমার জানা হয়তো দুটো আমি জানি, যে ইটাচোনা রাজবাড়ি, আরেকটা হচ্ছে বজবজে বাওয়ালি রাজবাড়ি। এই দুটো ছাড়া যদি অন্য কোনো রাজবাড়ি আপনাদের জানা থাকে যেখানে আপনি বুকিং করে রাত্রে থাকতে পারেন, পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। কিন্তু এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মেনটেনড রাজবাড়ি, বহু পুরনো রাজবাড়ি, সেটাতে এত সুন্দর মেনটেন করে এনারা আমাদের জন্য ব্যবস্থা করে রাখছেন যে আপনিও এসে সেই রাজকীয় ফিলটা নিতে পারেন। সেই রাজার রাজত্ব হয়তো নেই, সেই জমিদারি হয়তো নেই, কিন্তু সেই ফিলটা আপনি এখানে পাবেন। প্লাস খাওয়া দাওয়া, যেটা হচ্ছে কাঁসার থালায় এরা পুরো খাওয়াটা পরিবেশন করেন সেই রাজকীয় স্টাইলে, সেটা কিন্তু চেখে দেখার আদর্শ জায়গা এটা।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সাইনিং অফ ফ্রম ইটাচোনা রাজবাড়ি। আজকের ভিডিওতে ইটাচোনা রাজবাড়িকে একটু অন্য রকমভাবে, অন্য স্বাদে আপনাদের কাছে উপস্থাপন করলাম। কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এর সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট আপনাদের, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, এখনো পর্যন্ত যদি তাদের মধ্যে কারোর ভ্যাকসিন না নেওয়া হয়ে থাকে, অবশ্যই করোনার ভ্যাকসিন নিন, এটা অত্যন্ত জরুরি। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।